তাহলে এখন প্রশ্ন আসছে যে আগেরটা ওই সংসদের অধিবেশন আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি, এখানে কে করবে? নিশ্চয়ই তিনি করবেন না। ভেরি এম্বারাসিং সিচুয়েশন। রাষ্ট্রপতি বেরো বেচারা মহাবিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমি খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপি কে এম্বারাসমেন্ট একটু আগে দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন না। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবে সুতরাং সালাম নেওয়াটা পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক নয়। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি ভেরি হ্যাপি। তো এম্বারাসমেন্টলি হ্যাপি হয় যে বিএনপি কে না দেখলে এরকম আজব চিজ জগতে আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। যেমন আজব চিজ এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার তিনি বক্তব্য দিয়েছে ওনাকে রাখতে হবে কেন? কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়নি। তো মেয়াদ তো শেষ হবে 28 সালের এপ্রিলের 1 তারিখে। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবে, যাক আমাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কি বলতে আমি মনে করি বিপ্লবী আত্মারা এখানে আসে মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী 12 তারিখের আশেপাশে 13 তারিখে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। সেখানে তারা একটা জিনিস করতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয়ে সমাধান করতে পারবেন না, কারণ আইনে বলা আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নিতে হবে। এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবে, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছে। তো বাকি যে 2 শপথ যারা শপথ নেয় নাই ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলে এই 78 জন, তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের অর্থাৎ 78 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত নিতে হবে। সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারের বিষয় আছে এগুলোতে ওই সকলের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। উপস্থিতদের অধিকাংশ অর্থাৎ 60 জন উপস্থিত হলে কোরআন হয়, তার অধিকাংশ কথা হয় 31 জন। 31 জন একমত হলে আইন পাস করতে পারে। ফলে আমি যেহেতু সংসদ সদস্য একজন আছেন, আমাদেরও সংসদ সদস্যরা আছেন, তাদেরকে আমরা বলেছি এই কথা যে একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি, রাষ্ট্রপতি আহ্বান করবে না কিন্তু সদস্যদের মধ্য থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবে, পরে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে, এটাকে দুর্ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। 84 ভিতরে 47টা ছিল সংবিধান সংক্রান্ত, বাকিগুলো সংবিধান সংক্রান্ত না। সুতরাং এগুলো করতে কোনো আইনগত বাধা নাই। সেকেন্ড প্রশ্ন হলো আমার ধারণা রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না। রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত, আবার যখন তিনি চলে যাবেন তখন আবার সংসদে যাওয়া, ওই সময়টুকু তাকে তার কথা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়। আর 3 নম্বর হলো আমি খুবই আশ্চর্য হয়েছি কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়। আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব sophisticated intellectual people, তাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হয় আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটেছে, 2টা উকিল ম্যানেজ করছে, একটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অফিস করে। এগুলো যে করছে এরা আমার সব কই এ কি কারবার? কোর্টে গিয়ে যখন আমরা বললাম যে কি কারণ, তো কোর্টের বিষয় না, এটা হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আমার আলোচনা করে বাইরে সেটেল হচ্ছে। কোর্টের ফাংশন কি? আপনারা দুজন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা দুজন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলের পর। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা ম্যাডাম যদি এটা যায় আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় আপনি থাকে,
কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিও। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, আপনি থাকবেন একটা রক্তের উপর দাঁড়ায়। এই কথা এই কাজ করা যায়? আশ্চর্য। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোট ছোট রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসে, 5 আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে টেবিলের সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম, আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ বাদে যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগস্টে যাই, লেট আস গো ব্যাক টু 4th অগস্ট। নাকি আপনি থাকেন? বলছেন আমি থাকি। তাহলে ওই দিন বসে আদেশ দেন, আর প্রাইম মিনিস্টারের বিষয় করে আমরা 4th অগস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে রিসেট। তখন আর কথাবার্তা নেই। অর্থাৎ আমার ধারণা একটা রাজনৈতিক সম্পর্কে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল উকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণ হয়েছে। এটা কেয়ারটেকার সরকার বাবরে প্রমাণ দিয়েছে, দেশে আগুন জ্বলছে। 5th অ্যামেন্ডমেন্ট, যে অনুসারে করা 5th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিয়েছে, কিচ্ছু নাই। আমি তার জিজ্ঞাসা করলাম একজনকে, আপনাদের কি সামান্য পরিমাণ কাণ্ড জ্ঞান নেই? নিজেদের করা 5th অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট রুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার করা 5th অ্যামেন্ডমেন্টের সব কিছু সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিয়েছে। আর আপনারা আবার এই বিপ্লবের পরে কতগুলো আদেশকে নিয়ে আরো চলে আসেন। একই কারবার, একই সেন্সের অভাব নাই। ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে মেজরিটি আছে, এই জন্য হয়তো ঘাড়ে জোর বেশি, কিন্তু মাথায় খুব জোর আসে বলে আমার কাছে মনে হয়। যদি কারো মাথায় জোর থাকে, তাহলে নিজেদের এই রফলস নিয়ে কোর্টে যাওয়াটা একদম বোকামির জন্য চলে। এটা কেমন বোকামি হচ্ছে? আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত কত মানুষ হয়, গণভোটের 4টা প্রশ্ন হয়, 4টা প্রশ্নকে বলছি কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখি না, একটা পত্রিকায় লিখেছে ইউনুস সরকার অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোক রেডি হয়ে বসে আছে। এবং আমি বলছিলাম যে এটা হলো প্যান্ডোরার বক্স ওপেন করতেছে, বুঝতেছেন না তো? তো বলে যে কেমন করে প্যান্ডোরার বক্স, যে এমন এক প্যান্ডোরার বক্স ওপেন করতেছে যা ঘুরে ফিরে নিজের দিকে আসবে, এবং এমন ভাবে নিজের দিকে আসবে যেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন না। তাহলে আপনি সুর রাখাচ্ছেন না কেন? এটা তো ওই যে আমাদের এলাকায় সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হবে, এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে, আর বাদ চাপ দিয়ে কোনো কিছু আটকাতে যায়। তো এখন যা করতেছি বিএনপি, যেমন করতেছি, আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়েছি। এই কয়েকদিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে, এইটা আর মাথায় কাটে একদম নাই, এই বাপ বাংলা জোয়ারের সামনে পড়বে। ফলে এগুলো থেকে মুক্তির জন্য আমার কাছে একটা মাত্র কথা আছে, রাজনৈতিক কথা, তো রাজনীতিবিদ আছে বলবেন, একটা পার্লামেন্টের করা উচিত সংবিধান সংস্কার পরিষদের সভা। পার্লামেন্টের মেম্বার আছে, পার্লামেন্টের আরেকটা রুমে আপনারা আহ্বান করে বসেন, আলোচনা শুরু করেন, ওনারা সংসদ চালান, আপনারা সকালবেলা সংসদ করেন, বিকালবেলা সংবিধান সংস্কার। এরপরে অগ্রসর হোক। আর প্রেসিডেন্টের ভাষণের সময় থাকার দরকার নাই, প্রেসিডেন্টের ভাষণ শেষ হয়ে যাওয়ার পরে আবার গিয়ে ঘুরেই প্রতিবাদটা জানার দরকার বলে আমার কাছে মনে হয়। আর এই সমস্যাটার সমাধান যদি বের করতে পারে সংবিধান সংস্কার সভা বসে, তাহলে আমার ধারণা একটা নতুন ডাইমেনশন পেতে পারে। আর থার্ড হলো, আমি মনে করি একই সাথে কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করার জন্য এনসিপি সহ সকলেরই এই শ্যাডো মিনিস্ট্রি কনসেপ্টে গিয়ে সরকারের উপর একটা প্রচন্ড ওয়াচডগ ক্রিয়েট করা দরকার, যেন তারা চাইলে জানিভাবে যেতে না পারে। আসসালামু আলাইকুম।